বঙ্গোপসাগরে নীল জলের হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না করে, কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার জাতীয় সম্পদ। আর এই ভয়ঙ্কর বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিয়েছে এশিয়ার পরাশক্তি চীন। ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্য এবং গোপন প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, সেই মহাসংকট রুখে দিতে এবার দৃশ্যপট নিয়ে হাজির হয়েছে বেইজিং। দেশের মসনদে এখন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী এবং জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর ঠিক এই কারণে দিল্লির রাতের ঘুম যেন উবে গেছে। আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের তলদেশের সেই গোপন রাজনৈতিক ও বৈজ্ঞানিক যুদ্ধ, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। বিজ্ঞান ও পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী তরল বা গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তের কাছে সমুদ্রের গভীরে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানায় যন্ত্র বসিয়ে সোজা নিচে মাটি না করে স্লান ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে মাটির নিচ দিয়ে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস ভাণ্ডারে পাইপ পৌঁছাচ্ছে। সেখান থেকে সজোরে গ্যাস টেনে বের করায় বাংলাদেশের মাটির নিচে শূন্যতার সৃষ্টি হয়। ফলে প্রকৃতির নিয়মেই বাংলাদেশের ভেতরের বাকি গ্যাসও সীমান্ত পার হয়ে ভারতের পাইপের দিকে ছুটে যায়। সহজ কথায়, সম্পদ বাংলাদেশের হলেও চোষক যন্ত্রের মাধ্যমে এর সম্পূর্ণ লাভ নিয়ে নিচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একদম নতুন কিছু নয়। ১৯৯০ সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ হয়েছিল, তখন অন্যতম প্রধান কারণ ছিল এই স্লাড ড্রিলিং। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে মাটির নিচ থেকে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমাইলা অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরির ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ব কাঁপানো উপসাগরীয় যুদ্ধ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে যা নিয়ে যুদ্ধ হয়েছিল, বঙ্গোপসাগরের তলদেশে গত ১.৫ দশক ধরে ঠিক একই ঘটনা। এই ধরনের ঘটনা ঘটেছে অত্যন্ত নীরবে, কোনো প্রতিরোধ ছাড়াই। এখন প্রশ্ন আসতেই পারে, যদি এত বড় লুটপাট চোখের সামনে ঘটে থাকে, তবে এত বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন অন্ধকার সেজে বসে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বিগত শেখ হাসিনা সরকারের আমলগুলোতে। ২০১২ সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন বিশাল সমুদ্র সীমার অধিকার লাভ করে, তখন সারা দেশের মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছিল। ভাবছিল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের ভাগ্য এবার পুরোপুরি বদলে দেবে। কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লেখা হয়েছিল অন্যভাবে। সমুদ্র জয়ের পরপর গভীর বঙ্গোপসাগরের বেশ কয়েকটি অত্যন্ত সম্ভাবনাময় বা গ্যাসে ভরপুর ব্লকের অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্ব কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই তুলে দেওয়া হয় ভারতের ২ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ একটা যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনই ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলোতে কোনো বাস্তবমুখী প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্যভাবে উৎপাদন শুরু করেনি। তারা বছরের পর বছর ধরে ফাইল আটকে রেখেছে, সময় ক্ষেপণ করেছে এবং পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ অবহেলা বা আমলাতান্ত্রিক জটিলতা ছিল না। এটি ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। ভারতের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের এই ব্লকগুলোকে পুরোপুরিভাবে অচল করে রাখা, যেন বাংলাদেশ নিজে কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। আর সেই দীর্ঘ নিষ্ক্রিয়তার সুযোগে ভারত নিজের সীমানায় কৃষ্ণ গোদাবরী বেসিন থেকে শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস দিন রাত উত্তোলন করে গেছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভের গ্যাস ধীরে ধীরে সীমান্ত পার হয়ে ভারতের দিকে চলে গেছে। হাসিনার সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দিল্লির একচেটিয়া রাজনৈতিক সমর্থন ধরে রাখতে এই নীরব লুণ্ঠনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পায়নি। বাংলাদেশের জাতীয় স্বার্থকে কোরবানি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে এভাবে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাশুল আজ গুনতে হচ্ছে দেশের সাধারণ জনতাকে। সমুদ্রের তলদেশের এই মহা চুরির সরাসরি প্রভাব পড়েছে আপনার এবং আমার পকেটে, দেশের সামগ্রিক অর্থনীতিতে। যখন দেশের নিজস্ব অফশোর বা গভীর সমুদ্রের গ্যাস সম্পদ মাটির নিচে পড়ে রইল কিংবা চুরি হয়ে গেল, তখন দেশে দেখা দিল তীব্র জ্বালানি সংকট। এই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত সরকার দেশকে ঠেলে দিল এক আত্মঘাতী পথে। আন্তর্জাতিক খোলা বাজার থেকে চড়া মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানি করা শুরু হলো। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার মূল্যবান বৈদেশিক মুদ্রা বা ডলার কেবল এই LNG কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে। যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশে বিশ্বমানের শিল্পাঞ্চল গড়ে তোলা হতো, বড় বড় আধুনিক হাসপাতাল নির্মাণ করা যেত, বিদ্যুৎ খাতের স্থায়ী সমাধান করা যেত, কিংবা উন্নত রেল বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়, তার সিংহভাগে গিলে খেয়েছে এই জ্বালানি আমদানির সিন্ডিকেট। এর ফল কি হলো? আজ দেশের প্রতিটি সাধারণ মানুষ
মানুষ লোডশেডিং এর যন্ত্রণায় ভুগছে। আমাদের গর্ভের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প আছে ধ্বংসের মুখে, কারণ কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। গ্যাসের চাপ না থাকায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। নতুন কোনো শিল্প কারখানায় সংযোগ দেওয়া হচ্ছে না, ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেদের পূর্ণ সক্ষমতা থেকে চলতে পারছে না, অর্থাৎ সমুদ্রের তলদেশে চলা জ্বালানি যুদ্ধের খেসারত দিতে গিয়ে দেশের পুরো অর্থনীতি আজ শূন্যতায় ভুগছে। কিন্তু কথায় আছে, পাপের ঘরা একদিন না একদিন পূর্ণ হয়। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই পুরো ভূরাজনৈতিক সমীকরণ ওলট পালট হয়ে গেছে। ঢাকার মসনদে এখন শেখ হাসিনা নেই, বরং শাসনভার এসেছে সম্পূর্ণ দেশীয় জাতীয়তাবাদে বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাতে। এই নতুন সরকার দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেন কাউকে